আসসালামু আলাইকুম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন 2026। এই নির্বাচন এখন বাংলাদেশের দুইটা রাজনৈতিক জোট রয়েছে, বিএনপি এবং জামাত ইসলামী। এই দুই জোটকে কেন্দ্র করেই মূলত এই নির্বাচন আগাচ্ছে। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন কমিশন বা দ্বিতীয় সপ্তাহে ভোট গ্রহণ করবে আশা করি। ডিসেম্বরের প্রথম সপ্তাহে হয়তো তফসিল ঘোষণা হবে। তো এই নির্বাচনে জামাত ইসলামী কি কৌশল নিয়ে এগোচ্ছে আমরা এটা একটু জানার চেষ্টা করব। জামাত ইসলামী কিন্তু বাংলাদেশের তৃতীয় বৃহত্তম একটা রাজনৈতিক দল ছিল বিগত সংসদ নির্বাচনের আসনগুলোর ভিত্তিতে আমরা বলতে পারি। কিন্তু বিগত 16-17 বছরে পতিত আওয়ামী লীগ সরকার এই দলের উপর খুব কঠিন স্টিম রোল নির্যাতন চালিয়েছে। তারা তাদের প্রধান যারা নেতৃত্বে ছিল তাদেরকে ট্রাইব্যুনালের মাধ্যমে তথাকথিত বিচারের মাধ্যমে তাদেরকে ফাঁসি দিয়েছে। তারা তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা হামলা চালিয়েছে, খুন গুম অত্যাচার করেছে। এই করার মাধ্যমে এই দলগুলোকে তারা জনমানুষের কাছে পৌঁছে দিয়েছে এবং তারা যে একটা মজলুম দল, মানুষের কাছে তারা একটা মজলুম দল হিসেবে পরিচিতি পেয়েছে। ফলে জামাত ইসলামী তাদের যে রাজনৈতিক কৌশল নিয়েছে, এই যে তারা মজলুম ছিল, ভিকটিম ছিল, তাদের নেতৃবৃন্দ ফাঁসির কাছে গিয়েছে, জেল জুলুম করেছে, কিন্তু তারা দেশ ছেড়ে পালিয়ে যায় নাই, তারা জনগণকে ছেড়ে যায় নাই, তারা তাদের আদর্শের ওপর টিকে ছিল। এই জিনিসটা তারা কিন্তু প্রচার করার চেষ্টা করছেন এবং জনগণ কিন্তু তাদের এটাকে গ্রহণ করছে। দ্বিতীয়ত তারা আরেকটি যে কৌশল নিয়েছে সেটা হচ্ছে তারা তরুণ ভোটারদের কাছে টানার চেষ্টা করছে। এজন্য তারা তাদের যে ছাত্র সংগঠন রয়েছে ইসলামী ছাত্র শিবির, ইতোমধ্যেই প্রধান ইউনিভার্সিটিগুলোতে ছাত্র সংসদ ইলেকশন হয়েছে এবং তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবির তারা কিন্তু ডাকসু, জাকসু, চাকসু, রাকসুতে তারা নিরঙ্কুশ ভোট পেয়ে তারা জয়লাভ করেছে। তো যারা ভিপি এবং জিএস হয়েছে তাদেরকে তারা তাদের বিভিন্ন রাজনৈতিক মাঠে তাদেরকে নিয়ে গিয়ে তরুণদের অনুপ্রাণিত করার চেষ্টা করছে। আমরা ইতোমধ্যে দেখেছি কয়েকটা জনসভায়, আমরা সাদিক কায়েমকে দেখেছি, আমরা ফরহাদকে দেখেছি। তারা কিন্তু তারুণ্যের প্রতিনিধি হিসেবে তারা বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন এবং তরুণরা উচ্ছ্বাস ভরে তাদেরকে গ্রহণ করছে। তৃতীয়ত আরেকটি কৌশল অবলম্বন করছে, সেটা হচ্ছে জামাত ইসলামী আমরা এর আগে দেখতাম যে তাদের প্রার্থীদের মধ্যে নারী কোনো প্রার্থী কখনোই নির্বাচনে দাঁড়ায় নাই। এবার একটা গুঞ্জন শোনা যাচ্ছে ইতিমধ্যেই যে তারা নারীদেরকে কিছু আসনের প্রার্থী ঘোষণা করবে। অলরেডি আমরা নারীদের মধ্যে থেকে কিন্তু কিছু টক শোতে আমরা কিছু আলোচক দেখতে পাচ্ছি। আমরা বুয়েটের সাবেক ছাত্রী সংস্থার নেত্রী মারদিয়া মুমতাজ, তিনি কিন্তু অলরেডি বিভিন্ন টেলিভিশনের টক শোতে এসে জামাতের পক্ষে ওপেনলি কথা বলছেন। অনেক মিডিয়াতে আসছে যে উনিও হয়তো প্রার্থী হতে পারেন। এরকম 4-5 জন আরো নারী প্রার্থীর নাম শোনা যাচ্ছে। শুধু তাই নয়, বিভিন্ন প্রোগ্রামগুলোতে জামাতের অনেক নারী নেত্রীদেরকে বা নারী একাডেমিশিয়ানদেরকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সম্প্রতি মেডিকেলের একটা নবীনবরণে আমরা একজন ডাক্তারকে দেখেছি। এরপরে হচ্ছে আমরা বুয়েটের একজন অধ্যাপককে আমরা একটা প্রোগ্রামে দেখেছি। তো নারীদেরকে তারা কিন্তু এঙ্গেজ করার চেষ্টা করছে। তারা এইটা বোঝানোর চেষ্টা করছে যে নারীরা আসলে তারা নারী বান্ধব। শুধু তাই না, নারীদের ভোট টানার জন্য সবচেয়ে বড় একটা ট্রিক্স খেলেছেন তাদের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন যে নারীদের কর্মঘণ্টা কমিয়ে 5 ঘন্টা করা হবে। এটা নিয়ে যদিও বিএনপি জোট সমালোচনা করছে অনেকে, কিন্তু নারীদের মধ্যে কিন্তু এটা একটা উদ্বেলিত করেছে। তারা 8 ঘন্টার কাজ 5 ঘন্টায় করবে, কিন্তু বেতন 8 ঘন্টারই পাবে। আবার এটা নিয়ে অনেকে ব্যাখ্যাও আছে যে এটা শুধু মায়েদের জন্য বলা হয়েছে। যাই হোক, এটা যে তারা যে নারীদের নিয়ে চিন্তা করছে, নারী ভোট টানার চেষ্টা করছে, এইটা বোঝা যায়। এবং তাদের বিরুদ্ধে একটা প্রচার আছে, এরকম প্রপাগান্ডা আছে যে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে নারীরা
পর্দা ছাড়া বাইরে বের হতে পারবে না, এরকম একটা প্রচার আছে। সেই জায়গা থেকে তারা বোঝানোর চেষ্টা করছে যে না, নারীরা আসলে তাদের স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। তারা কিন্তু অলরেডি ছাত্র সংসদ ইলেকশনগুলোতে পর্দাহীন নারীদেরকেও তারা প্রার্থী দিয়েছে। সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে এবারের সংসদ সদস্য হয়তো দুই একজন পর্দা করে না জেনারেল কোনো মেয়েদেরকেও হয়তো প্রার্থী ঘোষণা করতে পারে। জামাতের আরেকটি কৌশল হচ্ছে, নির্বাচনে আমরা অলরেডি দেখে ফেলেছি, সেটা হচ্ছে সনাতনী এবং মুসলিম ছাড়া অন্য অন্য ধর্মাবলম্বীদেরকে তারা প্রার্থী ঘোষণা করতে পারে। অলরেডি খুলনা 1 আসনের একজন প্রার্থী উনি বলেছেন উনি জামাত থেকে প্রার্থী হতে পারেন, এবং আরও 4-5 জনের নাম শোনা যাচ্ছে। এবং জামাত কিন্তু খুলনা অঞ্চলে হিন্দুদের নিয়ে সমাবেশ করেছে, বিশেষ করে তাদের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, উনি সনাতনী ধর্মাবলম্বীদের নিয়ে অনেকগুলো কাজ করছেন। এবং আমরা অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক, তাকে দেখেছি জামাতের সমাবেশগুলোতে যাচ্ছেন। ধারণা করা হয় যে উনিও হয়তো প্রার্থী হতে পারেন। এছাড়াও উপজাতিদের মধ্যে থেকে প্রার্থী হতে পারেন। এছাড়াও জামাত এবার যে প্রার্থী ঘোষণা করেছে, এই প্রার্থীদের মধ্যে আরেকটা কৌশল হচ্ছে তারা শুধুমাত্র আলিম ওলামা না, তাদের এই প্রার্থী ঘোষণার মধ্যে 11 জনের মতো ডাক্তার আছে, কিছু সাবেক সেনা কর্মকর্তা আছে, ইঞ্জিনিয়ার আছে, শিক্ষক তো আছেই। তারা একটা ভেরিয়েশন নিয়ে আসার চেষ্টা করেছেন, এবং তারা ইতোমধ্যে বাহিরে ছিলেন এরকম কিছু একাডেমিশিয়ানকে নিয়ে আসার চেষ্টা করেছেন। তরুণ তুর্কি 2 জনকে নিয়ে এসেছেন, ইংল্যান্ড থেকে একজনকে নিয়ে এসেছে, দেখলাম উনি প্রচার করছেন যে উনি ইংল্যান্ড থেকে চলে এসেছেন। এরকম প্রার্থীদেরকে নিয়ে আসার চেষ্টা করছেন। এবং জামাত আরও চিন্তা করছে যে এই প্রার্থী যে তারা ঘোষণা করেছেন সেখান থেকে কিছু প্রার্থী রিশেপ করবেন, করে আরও কিছু প্রার্থী চেঞ্জ করবেন। এবং ধারণা করা হচ্ছে সেখানে আরও কিছু এক্সপার্ট লোক থাকবে। তারা সরকার গঠন করলে সেই সরকারে অর্থমন্ত্রী কে থাকবেন, পররাষ্ট্রমন্ত্রী কে থাকতে পারেন, পরিকল্পনা মন্ত্রী কে থাকতে পারেন, স্পিকার কে থাকতে পারেন। এই বিষয়গুলো চিন্তা করেই তারা হয়তো প্রার্থী কিছু জায়গায় চেঞ্জ করে আরও কিছু প্রার্থী দিতে পারেন। এবং জামাতের সবচাইতে বড় যে কৌশল, সেটা হচ্ছে জামাত এবার নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করতে চায়। তারা নিজেদের অনুসন্ধানে তারা যেটা পেয়েছেন, এবং যে এই নির্বাচনে তারা জনগণ তাদেরকে ভোট দিতে প্রস্তুত, তারা এই ভোটকে তারা সিকিউর করতে চায়, তারা সুষ্ঠু ভোট নিশ্চিত করতে চায়। এজন্য তারা নির্বাচন কমিশনে বারবার বলার চেষ্টা করেছে যাতে নির্বাচনে ম্যানিপুলেট না হয়। তারা নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা ব্যবস্থার কথা বলেছে। তারা প্রশাসনের যে নিয়োগগুলো হয়, প্রশাসনে যে বিভিন্ন জেলা ডিসি এসপিদেরকে তারা বলেছে যে এটা যাতে লটারির মাধ্যমে বিভিন্ন জায়গায় পোস্টিং দেওয়া হয়। এবং তারা কেন্দ্রের নিরাপত্তার জন্য তারা জনগণকে, তাদের কর্মী সমর্থকদেরকে কেন্দ্রে ব্যাপক ধরনের সমাগম রেখে তারা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারা জয়লাভ করে সরকার গঠনের জন্যই তারা কাজ করছে। এবং তাদের আরেকটি স্ট্র্যাটেজি আমার কাছে যেটা মনে হয়েছে, তারা বিদেশি, আমরা দেখি যে জামাতের আমিরের সাথে ইউরোপ আমেরিকার যে রাষ্ট্রদূতরা আছে তারা বারবার দেখা করছে। তারা জামাতকে জানার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে যে তারা আসলেই মডারেট কিনা, বা এইটা কিন্তু জামাত বারবার তাদের বোঝানোর চেষ্টা করছে যে আমরা মডারেট। এবং আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে জামাত তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে। তো এই হচ্ছে জামাতের আপডেট। তবে জামাতের একটা থ্রেট আছে, সেটা হচ্ছে ইন্ডিয়া কিন্তু চায় না জামাতের মতো একটা দল, ডানপন্থী দল, তারা ক্ষমতায় আসুক। এর আগে আপনারা দেখবেন যে ইন্ডিয়ান একজন পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসে এরশাদের সাথে দেখা করে বলেছিল যে আপনি নির্বাচনে না আসলে বাংলাদেশে জামাত ক্ষমতায় আসবে। ইন্ডিয়ান একজন সাবেক প্রধানমন্ত্রী বলেছিল যে বাংলাদেশের প্রায় 25% মানুষ জামাতের মতো একটা দলকে সাপোর্ট করে। দিস ইজ অ্যালার্মিং। তো এই ইন্ডিয়া থ্রেটটাকে যদি জামাত মোকাবেলা করতে পারে, এবং বাংলাদেশের মানুষ যদি তাদের এই কৌশল অনুযায়ী ভোট দেয়, তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত কতটা ভালো করে, তাদের কৌশলটা
কতগুলো কার্যকর হয় এইটা আমরা দেখার চেষ্টা করব। আমরা অপেক্ষায় আছি। আমরা নেক্সট ডেতে আমরা আলোচনা করব অপর একটা রাজনৈতিক দল বিএনপির কৌশল নিয়ে। জামাতের কৌশলগুলো নিয়ে আপনাদের কাছে কেমন লাগলো আপনারা মন্তব্য করে জানাবেন। আপনাদের কাছে যদি মনে হয় জামাত আরো কোনো কৌশল অবলম্বন করছে সেটা আমাদের কমেন্টে বা ইনবক্সে জানাবেন। আমরা পরবর্তীতে আরো ভিডিও করার চেষ্টা করব। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।